আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করব, সেই ঘটনাটি আজকে ইমেল এপিসোড হতে যাচ্ছে। সেই ইমেলটি করেছেন আমাদের এক প্রিয় লিসেনার্স, যার নাম হিমেল। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনা পর্বে চলে যাওয়া যাক। প্রথমেই লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় মামুন ভাই, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি তিনটি আমার ফ্যামিলিগত ঘটে যাওয়া তিনটি ঘটনা শেয়ার করব। যদি আমার ঘটনাটি পড়ে আপনাদের কাছে ভালো লাগে এবং শেয়ার করার মতো হয়, অবশ্যই আমার ঘটনাগুলি শেয়ার করবেন। অবশ্যই প্রিয় ভাই, আপনার ঘটনাগুলি আমরা শেয়ার করব। তো চলুন, হিমেল ভাই যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাই। সময়কাল বেশি দিন আগে নয়, প্রায় 4-5 মাস আগের হবে। আমরা গ্রাম অঞ্চলে থাকি, চাঁদপুর আমার বাড়ি। তো আমি আমার ফ্যামিলির সবার ছোট ছেলে। আমার আরো 2 বড় ভাই আছে। আমরা 3 ভাই এক রুমেই ঘুমাই। বাবা মা আলাদা ঘুমায়, দাদা দাদি আছেন, তারা আলাদা রুমে ঘুমায়। তো আমাদের দেখা যাচ্ছে যে এমন একটি ফ্যামিলি, যে ফ্যামিলি বেশিরভাগ কেউ কারোর সাথে কথা বলার সুযোগ হয় না, কারণ বাবা দেখা যাচ্ছে যে বিজনেসের জন্য ঢাকায় যায়, আর আমরা 3 ভাই। বড় ভাই সকালে আমাদেরকে ঘুমে রেখেই সে চাকরিতে চলে যায়, আসে রাতে, আমরা ঘুমে থাকি, তখন আসে। আর আমার যে মেজো ভাই, সে মেজো ভাইয়ের সাথে আমার তেমন একটা বনে না, যার জন্য তার সাথেও আমি খুব কথা কম বলি। সকালে স্কুলে যাই, স্কুল থেকে আসি। আমি ক্লাস 7-এ পড়ি এখন। তো দেখা যাচ্ছে একদিন রাতে আমরা 3 ভাই ঘুমিয়ে আছি। হঠাৎ মধ্যরাতে আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম ভেঙে যাওয়ার পর আমি উঠে বসে টেবিল থেকে পানি খাই। পানি খেয়ে আবার শুভ, এমন সময় দেখতে পেলাম আমার বড় ভাই সেও উঠে বসছে। আমি তার ওঠা দেখে আমি আবার চুপচাপ শুয়ে পড়ি। তাকে এমন বোঝানোর চেষ্টা করি যে আমি ঘুমিয়ে পড়ছি বা আমি উঠিই নাই। দেখলাম সে আস্তে আস্তে খাট থেকে নেমে সে সোজা দরজার দিকে গেল। দরজাটি খুলে সে সোজা আমাদের একটা পুকুর পাড় আছে, সেদিকে যেতে লাগলো। আমার তো প্রায় কৌতূহল মনের মাঝে জেগে উঠলো যে ভাইয়া এত রাতে পুকুর পাড়ের দিকে কি করতে চায়। তখন আমিও ভাইয়ার পিছু পিছু যাই, মেজো ভাইকে ডাক দিই। মেজো ভাইকে ডাক দিয়ে বলি যে দেখ, বড় ভাইয়া যেন পুকুরের দিকে কি করতে যেতেছে। তখন মেজো ভাইয়া বলল যে ঘুমা, বড় ভাইয়া কি করতে চায় তোকে বলতে হবে নাকি? তখন আমি বললাম যে দেখ ভাইয়া, ভাইয়ার চালচরণ তেমন একটা ভালো লাগতেছে না। ভাইয়া উঠেই সোজা মানে যেতে লাগলো, এমন মনে হইতেছে যে তার উপর কিছু ভর করছে, এমন মনে হইতেছে। তখন আমার ছোট মানে আমার মেজো ভাই বললো যে তোর এত চিন্তা ভাবনা করতে হবে না, তুই ঘুমা। আমি বললাম চলো না ভাইয়া, গিয়ে দেখি ভাইয়া কি করে। আমার জোর জবরদস্তিতে ভাইয়া আমার সাথে বাহিরে গেল। গিয়ে আমরা যেটা দেখলাম সেটা দেখার জন্য কোনোভাবে আমরা প্রস্তুত ছিলাম না। দেখি আমার বড় ভাই সে নিজের দাঁত দিয়ে কলা গাছের পাতাগুলো কামড়ে কামড়ে ছিঁড়ছে। তখন সে পাতাগুলো ছেঁড়ার জন্য চেষ্টা করতেছিল। এক পর্যায়ে সে পাতাটি ছিঁড়ে ফেলে। যে কলা গাছের আমরা কেউ পাতা বলি, কেউ ডাল বলি, বা কেউ অনেকে অনেক নামে ডাকি। তো ভাইয়া ওইটা কামড় দিয়ে ছিঁড়ে
ওই পাতাটা খেতে লাগলো। হঠাৎ আমরা দূর থেকে দেখার চেষ্টা করলাম যে ভাইয়া হাতটা পাতলো, একটা পেতে, যেমন আমাদের হাতে একটা যখন থালা থাকে তখন কিন্তু আমাদের হাতটা চওড়া থাকে। আমরা যখন প্লেটটাকে ধরে কোথাও নিয়ে যেতে চাই, তখন কিন্তু প্লেটটা যখন আমার হাতের তালুতে থাকে, আমাদের আঙ্গুলগুলো মানে খুব ছড়িয়ে ছিটকে থাকে। তো ভাইয়া এইভাবে দুটো হাত মেলে ভাইয়া যে কলার পাতাগুলো খেয়েছিল সাথে সাথে বমি করে ফেলে দেয়। দেখলাম বমি করার পরপরই ওই বমিগুলো আবার ভাইয়া চেটে চেটে খাচ্ছে। বিশ্বাস করবেন না, নিজের ভাইকে এমন পরিস্থিতিতে দেখে আমরা পুরো পাগলের মতো হয়ে যাই। আমরা দুই ভাই ভয়ে দৌড়ে যাই বাবা মার রুমের দিকে। দৌড়ে গিয়ে বাবা মাকে ডাকতে লাগলাম যে মা তাড়াতাড়ি উঠো, মা তাড়াতাড়ি উঠো। মা উঠে দরজাটা খুলে বলতে লাগলো, কি হয়েছে, এত রাতে কেন ডাকতেছিস, কোনো সমস্যা? তখন বললাম যে দেখো ভাইয়া জানি কি করতেছে, বড় ভাইয়া। এটা শুনে আমার মা দৌড়ে বাহিরে আসলো, এসে দেখে আমার ভাইয়াকে বাথরুমের ভিতরে নিয়ে বাথরুমের ময়লা খাওয়ানোর চেষ্টা করতেছিল। তো ভাইয়া যখন ওটা খাচ্ছিল না, বমি করছিল, তখন ভাইয়াকে দেখলাম যে ভাইয়া পড়ে, কেউ যখন একটা মানুষকে মাটিতে ফেলে তার কলারে টেনে টেনে হ্যাঁচড়াতে নিয়ে যায়, ঠিক সেভাবেই ভাইয়া হ্যাঁচড়াতে পুষ্কুনির পাড়ের দিকে গেল। বলে রাখা ভালো যে আমাদের পুষ্কুনির পাড়ে অনেক বড় বড় কতগুলো আম গাছ আছে একটা শিমুল গাছ। তো নিয়ে ওই আম গাছ আর শিমুল গাছের মাঝে আমার ভাইয়াকে রাখলো। ভাইয়াকে রেখে এমন ভাবে ভাইয়া শুয়ে পড়লো যে ভাইয়া ঘুমিয়ে গেছে এমন মনে হচ্ছে ভাইয়াকে। আম্মু আর আব্বু এটা দেখার পর যখন ভাইয়া শুয়ে পড়লো, আম্মু আর আব্বু দৌড়ে গিয়ে ভাইয়াকে উঠানোর চেষ্টা করলো। ভাইয়া কোনোভাবেই উঠছে না। কিছুক্ষণ পর ভাইয়া এমন ভাবে তার ঘোর ভাঙলো যে সে মাত্র ঘুম থেকে উঠছে, আগে কি হয়েছিল সে কিছুই বলতে পারে না। ভাইয়া যখন উঠে দেখে সে পুকুর পাড়ে শুয়ে আছে, আর আমরা তার পাশে, আম্মু কান্না করছে। সেটা দেখে তো পুরো ভয় পেয়ে যায় যে কি হয়েছে, তোমরা এখানে কেন, আমি এখানে কেন। তখন আমরা তাকে খুলে বলি এই বিষয়। রাতে আব্বু দেরি না করে মসজিদ থেকে একজন ইমাম সাহেব এনে তাকে ঝাড়ফুঁক দেয়, রাতেই দেওয়ানোর পর ভাইয়া ঘুমায়। সেদিনের পর থেকে প্রায় মাঝে মধ্যে ভাইয়াকে এভাবে অবশ করে নিয়ে যাওয়ার চেষ্টা করত। আসলে যে ভাইয়াকে অবশ করত সে ছিল আমাদের শিমুল গাছের একটা অবয়ব। অনেকে অনেক নামেই ডাকে, কেউ পেতনি বলে, কেউ খারাপ কিছু বলে। তো এগুলো আমরা কখনো পাত্তা দিতাম না। তো সেই দিনের পর থেকে ওই গাছটাকে আমরা যখন দেখি ভাইয়া মাঝে মধ্যে এমন করে, তো এরপরে গাছটাকে কেটে ফেলা হয়। গাছটা কেটে দেওয়ার পর থেকে আর ওইটা কখনো দেখি না। তো এই ছিল আমার প্রথম ঘটনা। আপনাদের সাথে যে দ্বিতীয় ঘটনাটি শেয়ার করব সেটি আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া। সেটি আমি নিজের চোখে দেখেছি, সে ভয়াবহ দৃশ্যটি। আমরা বন্ধু বান্ধব মিলে আমরা প্রায় মাঠে খেলতে যেতাম। আমাদের মাঠের সাথে ছিল অনেকগুলো তাল গাছ। তো আমরা যখন খেলতে যেতাম প্রায় আসরের পরে যেতাম, মাগরিবের সাথে সাথে চলে আসতাম। ওই দিন আমরা প্রায় যেতে যেতে 3টা বেজে যায় দুপুরের। অনেক আগেই আমরা চলে যাই। আমরা খেলাধুলা করতে থাকি। খেলাধুলা করতে করতে তো এক সময় দেখা যায় মাগরিবের সময় হয়ে যায়। মাগরিবের যখন সময় হয়ে যায় তখন
আমরা আসবো বাড়ির দিকে। আমার এক বন্ধু আছে, ফয়সাল নাম। ও দেখলাম যে সবার পিছনে বসে আছে, সবাই চলে যাচ্ছে, কেউ ব্যাট, কেউ স্টাম্প, কেউ বল নিয়ে, কেউ কথা বলতে বলতে চলে যাচ্ছে। তো আমি এটা দেখে ওকে ডাকতে গেলাম যে তুই এখানে কেন বসে আছিস, সন্ধ্যা হয়ে যাইতেছে, চল বাড়িতে যাই। তখন ও বলল যে তোরা যা, আমি যাব না এখন। ওর এই গম্ভীর ভয়েস শুনে আমি কিছুটা ভয় পেয়ে যাই। আমি সাথে সাথে বলি, কি হয়েছে তোর? তোর কি কেউ কিছু বলছে? তুই কার প্রতি এত রাগ করছিস আমারে বল। তোর কেউ কিছু বলে থাকলে এখনই বল, আমি ডাক দিয়ে ওদেরকে জিজ্ঞাসা করি। তো আমার সাথে সাথে উত্তর দিল, তুই যাবি? তুই যা, আমার এখন ভালো লাগতেছে না, তুই যা। তো আমি ওর এই ভয়েসটা শুনে আর কিছু বলি না, আমি চুপচাপ চলে যাই। তো সেই দিন ও বাড়িতে যায় কিনা আমি সেটাও বলতে পারি না, আর ওর সাথে আমার ওই দিন যোগাযোগও হয় না রাতে। পরের দিন সকালে আমরা ওর বাড়ির দিকে যখন যেতে লাগি, ও বাড়ির থেকে বের হয়। বের হওয়ার সাথে সাথে আমার সাথে দেখা হয়, দেখি ওর চোখ লাল হয়ে আছে। যখন ওর চোখ লাল হয়ে আছে আমি বলি যে কি হয়েছে, তোর চোখ লাল কেন, সারা রাত ঘুমাস নাই? কয় তোকে এত কথা বলতে হবে? তখন আমি বললাম যে কি আজব, আমি তো তোকে খারাপ কিছু বলি নাই, তুই কালকে থেকে এইভাবে আমার সাথে আচরণ করছিস, তোর কি কোনো কিছু হয়েছে? ও বললো, বেশি কথা বলিস না, আমার বেশি কথা পছন্দ না। তখন ভাবলাম হয়তো ওর কোনো একটা প্রবলেম হয়েছে, না হলে ও তো আমার সাথে এভাবে কথা বলার মানুষ না। ও দেখলাম যে আমার থেকে এমন ভাবে হাঁটতেছিল, আমি স্বাভাবিকভাবেই হাঁটতেছিলাম, ও স্বাভাবিকভাবে হাঁটতেছে, তবে ওর হাঁটার গতিটা একটু অন্যরকম ছিল, যেমন স্পিড ছিল, তবে ওর হাঁটার স্টাইল দেখে বোঝা যায় না যে ওর হাঁটায় কোনো গতি আছে। স্বাভাবিকভাবে ও পায়ে পা দিয়ে হাঁটতেছে। তো বিকাল বেলা যখন হয়, আসরের আজানের পর পর আমরা সবাই ব্যাট বল নিয়ে বের হই। আমি দুইজনকে বলি যে গিয়া ফয়সালকে ডাক দিয়া। তো তখন তারা গিয়ে দেখে যে ফয়সাল নাই বাড়িতে। আমরা যাই, মাঠের দিকে যাই, গিয়ে দেখি ফয়সাল মাঠে দাঁড়িয়ে আছে। কিরম ফয়সাল, খেলবি না? কিছু বলে না ও। তখন ওর কথার মানে যখন আমাদেরকে কোনো উত্তর দেয় না, তখন আমরা বলি থু, ওর বাদ দে, আমরা খেলতে যাই। তখন আমরা এক ম্যাচ খেলার পর পরই দেখি যে ভাল লাগতেছে না, আমাদের কেমন জানি লাগতেছে। আমরা তখন সবাই বলি যে বাদ দে, আজকে আর খেলার দরকার নেই, আগামীকাল খেলবো। তখন দেখি ও এমন ভাবে শ্বাস নিচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ওর দম আটকে যাচ্ছে এমন মনে হচ্ছিল। তখন আমরা সবাই ওর কাছে যাই, গিয়ে বলি তোর কি হয়েছে, কোনো সমস্যা, তোর কি বুকে ব্যথা করতেছে বা অন্য কিছু? ও আমাদের দিকে এমন ভাবে তাকালো, আমরা প্রায় ছিলাম এখানে 8-9 জন, সবাই ভয় পাই। ওর তাকানো দেখে ওর চোখগুলো যেমন বেরিয়ে পড়বে এখনই, এত বড় বড় হয়ে গেছিল, আর চোখ লাল হয়ে আছে। তখন আমি বললাম তোর কি হয়েছে? ও আমাকে, আমাদের সবাইকে অবাক করে বলল যে তোরা তোরা কি আমাকে আটকাতে চাস? তোরা আটকালেও তো লাভ হবে না, ওরে আমি নিয়ে যাব। ওর সাথে যখন তর্ক করছিলাম তখন যে কিভাবে আমাদের সময়গুলো যাচ্ছিল আমরা নিজেরাও বলতে পারি নাই। হঠাৎ করে মাগরিবের আজানটা দেওয়ার সাথে সাথেই, যখন আজানটা দেয় আমরা সবাই মানে কিছুক্ষণের জন্য হয়তোবা চোখের পাতিটা ফেলি, চোখের যখন আমরা পলক ফেলি, পলকটা খোলার সাথে সাথেই মানে ও গায়েব, একদম উধাও। কোথায় গেছে কোথায় গেছে, আমরা তো কোথাও মাঠের কোনো জায়গায় খুঁজে পাই না। এমন এমন কোনো স্থান নাই মাঠের চারদিকে, বাঁশঝাড় আছে বা কিছু গাছের ঝোপঝাড় আছে, এমন কোনো জায়গা বাদ নাই আমরা 9 জনের সন্ধ্যার দিকে ওরে না খুঁজি নাই, এমন কোনো জায়গা নাই। সবাই খুঁজি ওরে, তারপর ওর কোনো হদিশ মিলে না। আমরা এক পর্যায়ে ওর নাম্বারে কল দিতে থাকি, কল রিং হচ্ছে, বাট কোথাও কোনো আওয়াজ হচ্ছে না।
আমরা তো পুরো ঘাবড়ে যাই। ছেলেটা আমাদের সামনে এই মাত্র ছিল, আজান দেওয়ার সাথে সাথে কোথায় গায়েব হয়ে গেল। আমরা খুঁজে যখন পাই না, তখন ওর গার্জিয়ানদেরকে দৌড়ে গিয়ে দুজনকে পাঠাই, ওরা বলে, আর আমরা টর্চ লাইট নিয়ে মোবাইলের আমরা খুঁজতে থাকি। তারপরেও তার কোনো হদিশ মেলে না। এমন সময় দেখা গেল যে যখন পাই না, ওর গার্জিয়ানরাও আসছে, এলাকার অনেক মানুষ আসছে এই খবর শুনে, ওর খুঁজতেছি পাই না। তখন কে একজন জানি পেছন থেকে ডাক দিয়ে বললো যে তাল গাছে কে যেন বসে আছে। এটা বলার সাথে সাথে আমরা অনেক মানুষ এখানে ছিলাম, তাকিয়ে দেখি ওরে তাল গাছে ঝুলাইয়া রাখছে। তাল গাছে এমন ভাবে ওরে ঝুলায় রাখছে যে ওর হাত দুইটা বেঁধে, ওই হাত দুইটা তাল গাছের ডালের সাথে বেঁধে রাখছে, হাত দুইটা উপরে ডালের সাথে বাজানো। আমরা তো সবাই প্রায় অবাক হয়ে যাই ওর এটা দেখে, অনেকেই ভয় পেয়ে যায়। একজন তো বলেই ওঠে যে ওরে মনে হয় মেরে ফেলছে রে, দেখ ওর তো কোনো সারা শব্দ নাই। তখন ওর মা বাবা চিৎকার করে হাউমাউ করে কাঁদতে থাকে। তখনই ও আমাদেরকে অবাক করে বলতে লাগলো ওর মা বাবার উদ্দেশ্য করে যে তোর ছেলেকে আমার অনেক ভাল লাগছে, তোর ছেলেকে আমি নিয়ে যাব, তোরা কিন্তু আমার আটকাইস না, তোর ছেলে ওইখানে ভালো থাকবে, তোর ছেলেকে আমরা নিয়ে যাই। এই কথাটা শোনার সাথে সাথে হয়তোবা অনেক মুরব্বীরা বুঝতে পারলো যে সেটা কোনো অভয় বা কোনো কিছুই না, ওটা একটা পরীর হয়তোবা প্রভাব তার উপরে পড়ছে, কোনো পরী মনে হয় তাকে ভর করছে। তো একটা লোক, বৃদ্ধ লোকই মোটামুটি, সে বলল যে ওরে ছাইরা দাও, তোমার ভালোর জন্য বলতেছি, না তোমার ক্ষতি হবে। তখন ও বলতে লাগলো যে আমার কি ক্ষতি হবে, আমাকে ক্ষতি করার মতো কেউ নাই, তোরা যদি বেশি করস ওরে আমি নিয়ে যাব, আর কখনো দিব না, ওরে মেরে ফেলবো। তখন আমরা সবাই বলতে লাগলাম যে প্লিজ দয়া করে ওরে ছেড়ে দেন, ওরে ছেড়ে দেন। যখন এইভাবে আকুতি মিনতি করছি, কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না, ওই বয়স্ক লোকটা দেখলাম যে মাটি থেকে এক মুঠ মাটি নিয়ে কি যেন পড়লো, পরে উপরে ওই মাটিটা ছিটা দিল, ছিটা দেওয়ার সাথে সাথেই ওরে ওই তাল গাছ থেকে ফেলে দিছে। তাল গাছ থেকে নিচে যখন ও পড়ছে, ওর হাতটা নিচে পড়ার কারণে ওর হাতটা ভেঙে যায়। এতটা কষ্ট লেগেছিল সেই মুহূর্তে, যেমন ভয় লেগেছিল তেমন কষ্ট লেগেছিল। ওরে যখন ছেড়ে দেয় আমরা সবাই ভয়ে আতঙ্কিত হয়ে যাই যে আমাদের ভিতরে আবার কাউকে যেন ভর না করে। মুরব্বী বলছে যে সবাই যারা আছো বাচ্চারা সবাই এক সাইডে আসো। তখন ওই লোকটা কি যেন করে আবার ওই ফয়সালের উপরে বালু দিয়ে ছিটা দিল। তখন ওই পরীটা বলতে লাগলো যে তোরা কাজটা ঠিক করিসনি, আমি আসছিলাম, ওরে খুব ভাল লাগছে, ওরে নিয়ে যাইতে দিতি, তোরা কেন আমারে আটকাইলি? তখন ওই লোকটা বলল যে এটা কি এতই সোজা যে তুই বললে আর আমরা ছেড়ে দেব? আমাদের ছেলেকে কি তোদের হাতে দিয়ে দেব? তোরা মানুষকে নিয়ে তোরা সুখ কি পাবি? তখন ওনাদের মাঝে যে কথাগুলো হচ্ছিল সেই মাঝে ওই লোকটি ফয়সালের হাতে একটা রশির মতো কি যেন বেঁধে দেয়, দেওয়ার সাথে সাথে ওই জিনিসটা ওরে ছেড়ে দেয়। তো সেদিনের পর থেকে ওই পরীটা বা যে অভয়টা বা প্যারানর্মাল যে বিষয়টা, সেটা আর ওর সাথে কোনো দিনই ঘটেনি। সেদিন থেকে ও অনেকটাই সেফ। তারপরে ওকে আরো অনেক কবিরাজ দেখানো হয়, ওই কবিরাজ বা ওই হুজুরদের জন্য হয়তো মোটামুটি সুস্থ আছে, আল্লাহ তাআলা ওরে সুস্থ রাখছেন। তো এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। এখন যে তৃতীয় ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, সেই তৃতীয় ঘটনাটি আমার আব্বুর সাথে ঘটে যাওয়া। আসলে এই ঘটনাটি লিখতে গিয়ে আমার অনেকটাই কষ্ট লেগেছিল। সেই দিনের মুহূর্তটা অনেক
ভয়ানক ছিল আমার জন্য। তো সেদিন আমরা প্রায় দেখা যাচ্ছে যে আম্মু নানু বাড়িতে যায়, এখানে গেলে প্রায় 6-7 দিন থাকে। নানুর বাড়ি বেশি দূরে নয়, আমাদের কয়েক বাড়ির পর নানুর বাড়ি। তো আম্মু যখন একদিন নানুর বাড়িতে যায় বেড়াতে, আমরা দুই ভাই যাই, মেজো ভাই আর আমি যাই, বড় ভাইয়া তো যায় না। তো যখন নানু বাড়িতে যাই, নানু বাড়িতে যাওয়ার পর দেখা যাচ্ছে যে আব্বু একলা একলা থাকে, আর দাদুই, আমার যে দাদি, সে রান্না করে দেয়, আব্বু খায়। তো আমরা দুই ভাই কি করছি, ওই দিন আর আম্মুর সাথে থাকি না, না থেকে বলি যে আমরা জায়গা, আমরা বাড়িতে থাকবো। যদি আম্মুর সাথে মজা করে বলছি যে তোমার আব্বু যদি ভালো কিছু রান্না করে তাহলে আমাদেরকে দাওয়াত দিও, এসব মাছ মোছ মজা লাগে না। ওটা বলে দুষ্টামি করে আমরা চলে আসছি। তো দেখা যাচ্ছে যে আমরা রাতে সবাই ভালোভাবেই ঘুমাই, আব্বু আব্বুর রুমে ঘুমায়, দাদু দাদা তাদের রুমে, আর আমরা তিন ভাই আমাদের রুমে ঘুমাই। সকাল প্রায় ভোরবেলা উঠে যাই, উঠে আব্বুকে ডাকতে শুরু করি যে আব্বু ওঠো। প্রায় কয়েকটা নক করি আব্বুকে, আব্বু তো দরজা খুলে না। তখন মানে ভাবতে লাগলাম যে আব্বু হয়তো বা গভীর ঘুমে আছে, তো আব্বুকে ডিস্টার্ব না করে হয়তো বা আব্বু আজকে কাজে যাবে না। দেখা যাচ্ছে যে প্রায় 8টা বেজে গেছে, আব্বু তো দরজা খুলছে না, ঘুমও ভাঙছে না। আব্বু কখনোই 8টা 7টার বেশি আব্বু কখনোই ঘুমায় না। তো ওই দিন 8টা বেজে গেছে, আব্বু দরজা খুলে না। আবারও গেলাম, আবারও গিয়ে আব্বুকে ডাকতে লাগলাম যে আব্বু উঠো, আব্বু উঠো, আব্বু উঠে পড়ো, তুমি কাজে যাবা না, তুমি কাজে যাবা না। আব্বুকে ডাকতেছি, অনেক ডাকতেছি, বাট আব্বুর কোনো সারা শব্দই নেই। তখন আমার ডাকে আমার দাদু চলে আসে, দাদা চলে আসে। তারা বলতে কি হয়েছে, তোর আব্বুর এমনি ডাকতেছিস কেন? আমি বললাম যে আব্বুকে 6টা থেকে ডাকতেছি, আব্বু এখনো ওঠে না, দরজাও খুলে না, জানি না কি হয়েছে। আব্বু তো এইভাবে ঘুমানোর কথা না, কখনোই ঘুমায় না। আমাদের ডাকাডাকিতে দাদু দাদাও ডাকতে লাগলো। আমরা তিনজন যখন ডাকতেছিলাম তখন বড় ভাইও ঘুম থেকে উঠে যায়। আমাদের চিৎকার চেঁচামেচিতে বড় ভাইয়া উঠে আসে যে কি হয়েছে, তোমরা এইভাবে আব্বুর দরজার সামনে চিৎকার করতেছো, আব্বু উঠা তো বকাবকি করবে। তখন আমি বললাম যে ভাইয়া, আব্বু তো 6টার দিকে উঠে যায়, আজকে 6টা থেকে ডাকতেছি, আব্বু উঠে না। এখন প্রায় 2 ঘন্টা ওভার হয়ে গেছে, 8টা বাজে, তারপর আব্বু উঠতেছে না। ভাইয়া তো টেনশনে পড়ে যায় কি হয়েছে। তখন তো ভাইয়াও ডাকতে শুরু করে, আমরা 4জন মিলে ডাকতেছি, কিছু হয় না। মেঝো ভাই আসছে, সেও ডাকতেছে, কোনোভাবেই কোনো কিছু হইতেছে না, মাথাও তো কাজ করতেছে না। দরজা আমরা প্রায় অনেক চেষ্টা করছি, দরজা ধাক্কাইতেছি, দরজাও ভাঙতেছে না, খুলতেছেও না। তখন তো আমার মেঝো ভাই, আমার আর বড় ভাই, আমার দাদু দাদা সবাই কান্নাকাটি শুরু করে যে আব্বু কি মারা গেল না কি হইলো। তাদের কান্না দেখে আমিও কান্না করতেছি, আর আমাদের কান্নার আওয়াজে, আমাদের চিৎকার চেঁচামেচির শব্দে বাড়ির আশেপাশের যে পাড়া প্রতিবেশী ছিল তারাও চলে আসে। যখন তারা চলে আসে তাদের মধ্যে একজন হয়তোবা গিয়ে আম্মুকে বলে যে এই বিষয়, ওর আব্বু তো উঠতেছে না, তুমি আসো একটু। তখন আম্মু আসে, সবাই চিৎকার চেঁচামেচি কান্নাকাটি চলছে। এই মুহূর্তে একজন আসলো, একটা মই নিয়ে, চঙ্গ বলি আমরা, সেটা নিয়ে এসে যে টিনের ঘরের যে ফাঁক থাকে উপরে, আমরা যেটাকে চাল বলি, চালের ওই দিকে দাঁড়িয়ে এসে একটা টিন নাট খুলে ফেলে, টিনের নাট খুলে সে ওই উপর দিয়ে ঢুকে দরজা খোলার পরে দেখি আমার বাবা সোজা হয়ে শুয়ে আছে, এমন ভাবে শুয়ে আছে, তাকে গিয়ে স্পর্শ করার সাথে সাথে তার পুরো হাত পা বরফের মতো হয়ে গেছিল, তার শুধু গলার জায়গাটা নড়ছিল।
তার শুধু ওইখানেই দমটা ছিল, আর পুরো শরীর মৃত মানুষের মতো হয়ে গেছিল। আমরা সবাই ভয়ে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করতেছিলাম। আল্লাহ জানে আমার বাবাকে কি ভর করছে, কি হয়েছে আমার বাবার হঠাৎ করে। একজন গেল ডাক্তার আনতে, আরেকজন গেল কবিরাজ আনতে। তো ডাক্তার যে আনতে গেল, তার ডাক্তার আনতে আনতে অনেক লেট হয়ে যায়। তো যে কবিরাজ আনতে যায়, সে পাশের মসজিদে একটা হুজুরকে পায়, সে হুজুরকে নিয়ে আসে। সে কিছুটা কবিরাজি করে। তো তাকে আনার পরে সে বলল তাকে নাকি বোবা জিনে ধরছে, আর যদি কিছুক্ষণ হতো হয়তোবা তাকে মেরেই ফেলতো বোবা জিনটা। এমন অবস্থা হয়েছিল বোবা জিনের জন্য। আমার বাবা পুরো শক্ত হয়ে যায়, আমার বাবার পুরো শরীর ঠান্ডা হয়ে যায়, শুধু গলার দিকটাতেই দম ছিল, গলাটাই শুধু লড়ছিল আমার বাবার। তখন ওই হুজুরে ঝাড়ফুঁক করে ওই বোবা জিনটাকে তার কাছ থেকে সরানোর পর আমার বাবা দীর্ঘ কয়েক ঘন্টার নিঃশ্বাস একবারে নিয়ে সে সেন্সলেস হয়ে যায়। আবার তাকে জ্ঞান ফেরানো হয়। ফেরানোর পরে তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে তুমি কি কি দেখছো, তখন সে বলতে লাগলো যে আমি তার সাথে প্রায় কয়েক ঘন্টা যাবৎ যুদ্ধ করতেছিলাম, মরণ যুদ্ধ যাকে বলে। সে যখন আস্তে আস্তে আমার পা ধরে উঠতেছিল, আমার বুক বরাবর সে যখন আসে, তখন আমি লড়তে পারতেছিলাম না। আমার সারা শরীর শক্ত হয়েছিল, আমি হাত উঠাতে পারছিলাম না, পা উঠাতে পারছিলাম না, চোখ মেলতে পারতেছিলাম না। তবে আমি তাকে পুরো স্পষ্ট দেখছিলাম যে একটা ভয়ানক বৃদ্ধ, কি যেন একটা বিশ্রী দেখতে, ভয়ঙ্কর দেখতে, আমার বুকের উপরে ভর করে এবং সেইটা আমার গলা চেপে ধরে, আমার মুখ চেপে ধরে, আর আমার সামনে নানান ধরনের আকৃতি ধরতে থাকে। আজকে আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি তো ভেবেছিলাম এক পর্যায়ে যে আমি মারাই যাব, কারণ ওটার সাথে আমি কোনোভাবেই যুদ্ধ করে উঠতে পারতেছিলাম না। ওটা এতটাই শক্তিশালী ছিল। তো সেই দিন ঝাড়ফুঁক করার পর আমার আব্বু প্রায় 4-5 দিন বিছানা থেকে উঠতে পারেনি। তার শরীর এতটা খারাপ ছিল। তাকে ডাক্তার এসে ট্রিটমেন্ট করে, তাকে স্যালাইন দেওয়া হয়, বিভিন্ন ওষুধ দেওয়া হয়। তো সেই থেকে সে অনেকটাই সুস্থ হয়ে যায় সে পর থেকে। তো মামুন ভাইয়া, অবশ্যই যদি আমার এই ঘটনাগুলি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই পড়ে শোনাবেন। আর আজকের মতো আমার ঘটনা 3টা আপনাদের কাছে শেয়ার করলাম। ভালো থাকবেন, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় মেহেদি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি এত কষ্ট করে আমাদেরকে আপনার প্রিয় মূল্যবান সময়টি দিয়েছেন। আর আপনাকে আরো ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের প্রতিদিনের প্রতি সময়ের লিসেনার্স হওয়ার জন্য। আমাদের প্রতিদিনের লিসেনার্স আপনি। আসলে কি বলবো, বলার ভাষা পাচ্ছি না আপনাকে ধন্যবাদ দেওয়ার মতো। আমি চাই যে আমার যে লিসেনার গুলো আছে, তারা তাদের জীবনের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলি আমাদের সাথে শেয়ার করুক। আমরা সেই ঘটনাগুলি কালেক্ট করে আমাদের লিসেনারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। প্লিজ রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যদি আমাদের এই ভৌতিক চ্যানেলটি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। আর যদি আপনাদের জীবনের সাথে ঘটে যাওয়া, আপনাদের ফ্যামিলির সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো যদি শেয়ার করতে চান, অবশ্যই ডিসক্রিপশনে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। সেগুলো আপনারা অবশ্যই সেখানে আপনার নাম, আপনার পেশা এবং আপনার সাথে ঘটে যাওয়া যে ঘটনাগুলি সেগুলি ইমেল করতে পারেন। আমাদের পড়ে ভালো লাগলে অবশ্যই শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের যে চতুর্থ যে ঘটনা, আমাদেরকে আমার প্রিয় ভাই
শোনাবে আপনাদেরকে। চলুন তার মুখ থেকে চতুর্থ ঘটনাটি শুনে আসি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবারও নতুন একটি ঘটনা নিয়ে। ঘটনা হলো অলৌকিক ঘটনা, যা আপনাদের সাথে আজ শেয়ার করতে যাচ্ছি। তো ঘটনাটি ঘটে আমাদের এলাকায়, তবে সময়টা ছিল অনেক আগের যুগের। সময়টা সঠিকভাবে জানা যায়নি। তো অনেক খোঁজাখুঁজির পর ঘটনাটি আমি পুরোটা জানতে পারি। তো আমরা চলে যাই ঘটনায়। আমাদের বাড়ি কিশোরগঞ্জ, গ্রামের নাম মুকশেদপুর। তো ঘটনাটি ঘটে আমাদের এলাকার পাশের এলাকায়। তো সেখানে একটা বাড়ির পিছনে একটা পুকুর আছে। পুকুরটা অনেক বড়। তো যাদের বাড়িতে বিয়ে হতো বা নানান ধরনের অনুষ্ঠান হতো, তো ওই পুকুর থেকে গাইবি থালা বাসন উঠতো। মানে যদি কোনো জায়গায় বিয়ে হতো, তাহলে রান্না বাড়া করার জন্য যে সরঞ্জামগুলো দরকার পড়তো, ওইগুলা গাইবি উঠতো। তো সব সময় উঠতো। আবার অনুষ্ঠান শেষ হলে জিনিসপত্র ধুয়ে পরিষ্কার করে একসাথে করে পুকুরে রাখলে অটোমেটিক গায়েব হয়ে যেত। তো এই বিষয়টা আশেপাশের সব গ্রামের মানুষ জানতো। পুরো নাম হয়ে পড়েছিল আমাদের গ্রামের। তো সেই সময় ঠিকই চলছিল, যে কোনো অনুষ্ঠানের সময় হইলেই ওই পুকুর থেকে অনুষ্ঠানের আসবাবপত্র গায়েবী উঠে আসতো। তো একদিন হলো কি, এক বাড়িতে বিয়ের অনুষ্ঠান। তো কি হলো, গায়েবী আসবাবপত্র বা জিনিসপত্র উঠে যায় ওই পুকুর থেকে। তো অনুষ্ঠান সুন্দরভাবে শেষ হয়। তখন বিয়ে বাড়িতে বাসন ধোয়ার জন্য আলাদা একটা মহিলা রাখা হয়ে থাকে, বা বাসনপত্র ধোয়ার জন্য আলাদা একটা মহিলা থাকে। তো ওই মহিলাটা অনেক লোভী ছিল। সে কি করলো, একটা বাটি সে লুকিয়ে রাখে, তাও আবার গোবরের ভিতর। তো গরুর গোবর যেখানে একটা গর্তের ভিতর জমিয়ে রাখা হয়, ঠিক সেখানে ওই একটা বাটি লুকিয়ে রাখে ওই লোভী মহিলাটি। তো থালা বাসন ধোয়া শেষে ওই পুকুরে যখন রাখতে যাবে, ওই মুহূর্তে ওই পুকুর ওই জিনিসপত্রগুলো গ্রহণ করছে না। পুরো গ্রাম জানাজানি হয়ে গিয়েছিল। তো পুকুর কোনোভাবেই ওই জিনিসপত্র গ্রহণ করতেছিল না। গ্রামের সবাই চিন্তায় পড়ে যায়। তো তখন সবাই জিনিসপত্র গুনে দেখে একটা জিনিস কম আছে, তাই পুকুর এই জিনিসপত্র গ্রহণ করছে না। তো রাতে যে মহিলাটি একটা বাটি লুকিয়ে রেখেছিল, সেই মহিলাটি স্বপ্নে দেখতে পেল ওই বাটিটি সোনা রূপার পানি দিয়ে যদি ধুয়ে জমা না দেয়, তাহলে ওই মহিলার বংশ নির্বংশ হয়ে যাবে। তখন ওই মহিলাটি অনেকটা ভয় পেয়ে যায়। ভয় পেয়ে পরের দিন ওই বাটি ধুয়ে লুকিয়ে জমা দেয়। তখন সব জিনিসপত্র পুকুর গ্রহণ করে। ওই যে জিনিসপত্র গ্রহণ করলো, আর কখনো অনুষ্ঠান হলে ওই জিনিসপত্র আর উঠে না ওই পুকুর থেকে। এই ঘটনা থেকে একটাই শিক্ষা পাওয়া যায়, অতি লোভে তাঁতি নষ্ট। সো প্রিয় লিসেনার্স, ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করেন এবং শেয়ার করেন।
আর এইরকম অলৌকিক ভৌতিক এপিসোড যদি শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আজকের ঘটনা এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনের কোনো ঘটনা নিয়ে। হতে পারে পরবর্তী ঘটনাটি আপনার। আসসালামু আলাইকুম।